এমন সময় বাসার টেলিফোন করে রেহনুমা। আবুল কল ধরতেই রেহনুমা বেগম চিৎকার করে বলে ওঠে, অভ্র কোথায়? অভ্রকে ফোনটা দেও। ম্যাম, অভ্র বাবা তো দরজা খুলছে না। কি বলছো এসব? রেহনুমা আহমেদ ভয় পেয়ে যায়, আজ তো মিহির বিয়ে, আমার ছেলেটা কিছু করে বসেনি তো। অভ্রকে যতটা চিনি, অভ্র তো এমন ছেলে না। তাও নিজের সন্তান, তো কষ্ট তো হবেই। সকালবেলা লোকজনের কথা বলার শব্দ ঘুম ভাঙ্গে মিহির। ঘুম থেকে উঠে কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আজ আমার বিয়ে। ঘুম ঘুম চোখ নিয়ে তাকাতেই দেখি কাজিনগুলো বসে বসে গল্প করছে। আমাকে উঠতে দেখেই বলল, আপু এত দেরি করে ঘুম ভাঙল তোমার? তা চা নাকি কফি? খাবো না। বোনের হাতে আজকে খেয়ে নেও, কালকে না হয় জামাইয়ের হাতে খাবে। কথাটা বলেই সবাই হাসা শুরু করল। আমাদের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শুধু জানি আজকে আমার জীবনটা বলি দিতে হবে, বেঁচে থাকতে হবে জীবন্ত লাশ হয়ে। এই আপু কি ভাবছ এত? মুখে হাসি রেখে ওর দিল কিছু না। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে আবার ফোনটা নিলাম। এখনও যে আমার অনেক কাজ বাকি, অভ্রকে সেদিনের ঘটে যাওয়া সত্যের মুখোমুখি না করতে পারলে যে আমার শান্তি হবে না। ফোনটা হাতে নিতেই মেহেদি রাঙ্গা হাতটা চোখে পড়ল, হাতে বড় বড় অক্ষরে লিখা রক্তিম নামটাও চোখে পড়ল। উহু, এই হাত তো আমি অভ্রের জন্যে রাঙ্গাতে চেয়েছিলাম। এই বড় বড় অক্ষরে তো অভ্রের নামের থাকত, কিন্তু ভাগ্য আমাকে আজ এই নির্মম পরিস্থিতিতে ফেলেছে। এসব ভাবনা বাদ দিয়ে অভ্রের নম্বরে কল দিতেই আবার সুন্দর কণ্ঠে অসুন্দর সত্যটা কানে আসল। এখন ও ফোন বন্ধ, তাহলে কি এই সিম ইউজ করে না? মিহি। মায়ের ডাকে পেছনে ফিরে ওর দিল বলো, চলে আয়, গোসল করবি এখন। কয়টা বাজে এখন? এখন গোসল করতে হবে কেন? 11টা বেজে গেছে তো। পার্লার থেকে লোক এসে বসে আছে, গোসল সেরে নে। মা বলেছিলাম তো, চমার এত আনন্দ লাগছে না যে ডেং ডেং করে পার্লারে চলে যাব সাজতেন। তুই যাবি না বলেই তো রক্তিম বাসায় পাঠিয়ে দিয়েছে। 2টার দিকে। ভারী লেহেঙ্গা আর গয়নার ভারে আমি মাঝখান থেকে ভেঙ্গে পড়ব মনে হচ্ছে। এত প্যারা নিয়ে মানুষ বিয়ে করো কিভাবে? ভাবতেই মন খারাপ হয়ে যায়। একটু পরই এই বাড়ির মেহমান হয়ে যাব আমি। নিজের বেড়ে ওঠার স্থানটা আজকে আমাকে বিদায় দিবে। আজকে তো অভ্র আসবে, অভ্রকে পাওয়ার অনেক ইচ্ছেই বুকের মধ্যে পুষেছি, আজ সেই ইচ্ছেগুলোকে মুক্ত করে দিব। সত্যি অভ্র আসবে তো? অভ্র আসার পর আমি চেষ্টা করব সব সত্যি বলে নিজে একটু হালকা করতে। দরজা ভাঙ্গার মিস্ত্রি এনেছে আবুল, ভয় কলিজা ছটফট করছে। করবে নাই বা কেন? সকাল গড়িয়ে যে দুপুর হলো, এখনো যে অভ্র দরজা খুলছে না। এই শহরে মিস্ত্রি পাওয়া ও যে বেশ কষ্টসাধ্য। খুব কষ্ট এই মিস্ত্রি খুঁজে পেয়েছে। দরজার তালা খুলতে যাবে, ঠিক তখনই অভ্র দরজা খুলে বের হল। কোথাও যাবে বলে মনে হচ্ছে, পুরো রেডি হয়ে রুম থেকে বের হয়েছে। অভ্র, বাবা কোথায় ছিলে এতক্ষণ? সেই সকাল থেকে তোমাকে ডাকছি। কাকা, আমি ঘুমিয়েছিলাম তাই শুনতে পারিনি। বাই দা ওয়ে, তুমি আর টেনশন করো না। আর উনি কে? উনি মিস্ত্রি, তোমার দরজা ভাঙ্গার জন্য এনেছিলাম। অভ্র মুখে হাসি টেনে বললাম, ওকে, আমার লেট হয়ে যাচ্ছে, এসে কথা বলবো। শুনো বাবা। হে কাকা, বলো। তোমার মা ফোন দিয়েছিল, টেনশনে করছে খুব, একটু কথা বলে নিও। হুম, ওকে। বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মিহিদের বাড়ির উদ্দেশ্য। অভ্রের গাড়ি এসে মিহিদের বাসার সামনে থামতেই দেখল বরযাত্রী চলে এসেছে।
অভ্র মিহিদের বাসায় ঢুকতেই মিহির মা দৌড়ে আসল। মিহি মাকে দেখে হাসি মুখে সালাম দিল। কেমন আছো বাবা? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি দেশেই তো ছিলে, তাহলে এই মায়ের কাছে একবার ও আসনি কেন? এই তো চলে আসলাম। তা তোমার ভাবির সাথে কথা হয়েছে? ভাবির সাথে তো প্রয়োজন ছাড়া কথা হয় না। আমি অনেকবার কথা বলার চেষ্টা করলাম, কিন্তু মেয়েটা নাকি অনেক বিজি, আমার সাথে কথা বলার সুযোগই নাই। কি বলেন আন্টি? মিহি বিয়ে যে এটা ভাবি জানে না? বলেছিলাম একবার, তারপর আর কথা হয়নি। আচ্ছা, মিহি কোথায় আন্টি? মিহি মা মিহির রুমটা দেখিয়ে দিয়ে চলে গেল। অভ্র রুমে ঢুকতেই মিহি চোখ আটকে যায়। সাদা শার্টে কালো পেন্ট পরনে, হাতে ওয়াচ, চুলগুলো স্পাইক করা। আজকে ও কি স্যার বলে ডাকতে হবে? সেটা আপনার ইচ্ছে। আপনার ইচ্ছে বলতে কি কিছু নেই নাকি? আমার ইচ্ছেগুলো অনেকদিন আগেই মরে গেছে। কল দিয়েছিলাম, ফোন অফ ছিল কেন? ঘুমাচ্ছিলাম তাই। ইম্পর্ট্যান্ট কথা ছিল। বিয়ের আগে দিন কিসের ইম্পর্ট্যান্ট কথা এত মানুষের সামনে বলবেন? তাও বলতে চাচ্ছ যখন বলেন। মিহি বলতে যাবে ঠিক তখনই বাহির থেকে কান্নার শব্দ আসছে। রুমে যা মানুষ ছিল সবাই বাহিরে চলে গেছে। মিহি আর অভ্র ও দুজন বাহিরে গেল কি হয়েছে দেখার জন্য। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে বিয়ে করা আইন অনুযায়ী অপরাধ। পুলিশ। প্রথম স্ত্রী মানে মিহির মামা। মিহি মা পাশে কান্নায় ভেঙ্গে পড়ছে। মিহি মামা পুলিশের সাথে কথা বলছে। আপনারা দেখতে চান? দেখুন কাবিননামা। প্রথম স্ত্রী। মিহির মামা কাবিননামা দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। পুলিশ রক্তিমকে এরেস্ট করে নিয়ে গেল। সবাই কানাঘুষা শুরু করল, মিহিকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করল। এটা শুনে মিহি মা দৌড়ে গিয়ে অভ্রেকে বলল, বাবা তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আন্টি কি বলছেন এগুলো? আমার যা সম্পদ আছে তা আমি তোমার নামে লিখে দিব। আজকে বিয়ে না হলে আমার মেয়েকে কেউ বিয়ে করবে বলো? আন্টি আপনি শান্ত হন। আমার মা আছে। আমসর ফ্যামিলি ছাড়া আমি বিয়ে করব কিভাবে বলেন? বাবা আমি তোমার পায়ে পড়ছি। কথাটা বলার সাথে সাথে মিহি মা পায়ের ধরতে যাওয়ার আগেই অভ্র উনাকে ধরে ফেলে। আন্টি আমি বিয়ে করব। কথাটা শোনার সাথে সাথে মিহির মা অভ্রকে আদর করে দেয়। কান্না ভেজা কণ্ঠে মাথায় হাত দিয়ে ধোয়া করে দেয়। মিহি অনবরত কান্না করছে যাচ্ছে। কাজী ডেকে দুজনের বিয়ে পড়ানো হল। মিহিদের বাসা থেকে বিদায় নিয়ে মিহিকে নিয়ে গাড়িতে বসতেই অভ্র গাড়ি স্টার্ট দিল। বিয়ে করেছি ঠিকই, কিন্তু কোনো দিন স্ত্রীর মর্যাদা পাবে না। মাইন্ড ইট। মিহি কোনো কথা বললাম না, চুপ করে বসে আছে। বাহিরের দিকে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল। জীবন এখন বৈঠাবিহীন নৌকা হয়ে গেছে। জীবনের স্রোত যেদিকে নিয়ে যায় ওই দিকেই যেতে হবে। তাই ভাবল অনেক তো হয়েছে, পরিবার বা অন্য কারো কথা ভাব, এবার একটু নিজের কথা ভাবতে হবে। মিহি বাহির থেকল চোখ ফিরিয়ে এক হাত গালে ঠেকিয়ে অভ্রের দিকে মাথাটা বাঁকিয়ে একদৃষ্টিতে তাকিয়ে বসে আছে। অভ্রের চোখে কালো সানগ্লাস। অভ্র আরো চোখে তাকাতেই দেখল মিহি পলকহীনভাবে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? অভ্র। নিজের বউকে আপনি করে বলে নাকি? মিহি। তুমি এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? আমি তাকিয়ে থাকি আর যাই করি আপনি তো আমার দিকে তাকাননি, তাহলে কিভাবে বুঝলেন আমি তাকিয়ে আছি আপনার দিকে? তার মানে সানগ্লাস পরেন আমাকে আর চোখে দেখার জন্য? বেশি কথা বলেন কেন আপনি? আপনি কম কথা বলেন তাই। ইডিয়ট। ভালোবাসা যাই বলবেন শুনতে সেই লাগে।
অভ্র আর কোনো কথা বলল না, চুপচাপ ড্রাইভ করছে। জ্যামে পড়ার সাথে সাথে অভ্রের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল। কিছু না বুঝার আগে মিহি অভ্রের সানগ্লাসটা নিয়ে নিজের চোখে পড়ল। এটা কি করলেন? স্বামী স্ত্রীর জিনিস ভাগাভাগি করে পরা যায়। দিন সানগ্লাস দিন। দিব না। দিতে বলছি কিন্তু। দিব না বললাম তো। অভ্র সানগ্লাসটি আনার জন্য মিহির দিকে যায়। মিহি পেছনের দিকে যায় না, স্থির হয়ে বসে আছে। না দিল কিন্তু এখন। কথাটা বলার সাথে সাথে মিহি অভ্রের শার্টের কলারে ধরে বলল, না দিল কি হে? ছাড়ুন। আমার হাসবেন্ডকে আমি ধরেছি, ছাড়ব কেন? বলেই মুখে ফু দিতেই চুলগুলো হালকা উড়ে। অভ্রের দিকে আগের ন্যায় তাকিয়ে বলল, একেই বুঝি কিলার লুক বলে। গাড়িতে লাইট অন ছিল, আশেপাশে গাড়ির লোকজন তাকিয়ে হাসছে। অভ্র বেশ লজ্জায় পড়ে গেল, সাথে মিহিও। চারপাশ খেয়াল করে অভ্রকে ছেড়ে দেয়। অফ সাথে সাথে গাড়ির লাইটটা অফ করে ফেলে। লাইট অফ করেল কেন? এবার বেশ রাগ দেখিয়ে অভ্র বলল, ইচ্ছে আমার। মিহি বেশ বুঝতে পারল রেগে আছে, তাই আর কিছু বলল না। বাসার সামনে গাড়ি থামতেই অভ্র নেমে আগে আগে চলে যায়। মিহি শাড়ি নিয়ে কোনোমতে দৌড়ে গিয়ে অভ্রের হাত ধরে। অভ্রের হাত ধরতেই অভ্র ছাড়িয়ে নেয়। মিহি আবার অভ্রের হাত ধরে, আবার ও ছাড়িয়ে নেয়। বেশ কয়েকবার এরকম করতে করতে বাসার ভেতরেই চলে যায়। বাসার ভেতরে ঢুকতেই অভ্র চিল্লিয়ে বলল, আবুল চাচা, উনাকে গেস্ট রুম দেখিয়ে দিন। ওমা, কেন? আপনি বুঝি গেস্ট রুমে থাকে? আপনার জন্য বললাম গেস্ট রুম এর কথা। আপনার বউ হয়ে গেস্ট রুমে থাকতে যাব কেন? শুধু কাগজে কলমে বউ সময় মতো ডিভোর্স পেপারে পেয়ে যাবা। এটা বলে অভ্র উপরে চলে গেল। মিহি নিচে দাঁড়িয়ে আছে। একজন কাজের লোক এগিয়ে এসে জিজ্ঞেস করল, তুমি কি আর এত রাতে ছোট সাহেবের সাথে কি করো? আমি এই বাড়ির ছোট বউ। বুঝেনি তো, খালি একটু মনমালিন্য চলছে তাই অমন করে বলল। আপনি কে? আসসালামু আলাইকুম ছোট ম্যাডাম। আরে, আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার নাম মিহি। নাম ধরে ডাকবেন। খালা, একটা কাজ করতে পারবেন? হে বলো। আমাকে একটা শাড়ি দিতে পারবেন? হে বড় ম্যামের রুমে তো অনেক শাড়ি আলমারিতে। আমাকে একটা শাড়ি এনে দেন। মিহি কিছুক্ষণ ওয়েট করতেই চম্পা একটা মেরুন কালারের শাড়ি দিল। মিহি গাড়িটা নিয়ে সোজা অভ্রের রুমে চলে যায়। অভ্র মিহিকে দেখেই বলতে শুরু করে, এই আপনি এইখানে আসছেন কেন? মিহি কোনো ওর না দিয়ে টাওয়াল আর শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এই আমার টাওয়াল এটা। মিহি ভেতর থেকে ওর দিল। কালকে আরেকটা কিনে আনেবেন, নয়তো এই টাওয়ালই মাঝখান থেকে কেটে দুজনে ইউজ করব। মিহি কোনো রকম শাড়িটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হল। এসে কুচি ধরেন। আমি এসব পারব না। পারেনটা কি আপনি? কিছু না পারলে ও নিজের কাজের জন্য অন্যকে ডাকি না। তা অফিসে এত স্টাফ রেখে কি করেন? আপনি আপনার কাজ একাই করেন। এটা আপনার মতো বলদের না বুঝলেও হবে। মিহি শাড়ি ঠিক করতে করতে বলল, যাক, আপনি যেমন বলদ, আপনার বউ ও তেমন বলদই হল। এটা সিম্পল, বলদের বউ তো বলদই হবে। আমি বলদ, আমার কোনো সন্দেহ নাই। এখন কুচি ধরবেন নাকি বাহিরে যে কাজের লোকদের দেখাবো আপনার বউয়ের গোপন রূপ? কি জ্বালায় পড়লাম বাবা। এটা বলে অভ্র চোখ বন্ধ করে কোনো মতে কুচি ধরল। হয়েছে আপনার কাজ, এখন আমার রুম থেকে বেরোতে পারেন। মিহি কোনো কথা না বলে চুপ করে বিছানায় শুয়ে পড়ে। অভ্র অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার বেডে শুবেন?
আপনার কাছ অনুমোদন পত্র নিয়ে কি শুতে হবে নাকি? বিয়ে করেছি বলে মাথা কিনে নিয়েছেন নাকি? না, শুধু মাথা না, আপনার নাম পুরো জীবটাকেই চাই। আপনার সাথে কথা বলাই সময় নষ্ট। তাহলে কথা বলেন কেন? অভ্র মুখে বিরক্তি ভাব ফুটিয়ে মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। ভাববাহ, কি সীমান্তের প্রাচীর! প্রাচীর টপকে আবার আমার সীমানায় যেন চলে না আসেন। অভ্র কোলবালিশ মাঝখান থেকে ফেলে দিয়ে মিহি কাছে গিয়ে বলল, কি করবা সীমান্ত প্রাচীর টপকালে? এমা, এই কি কি রূপ নিয়েছে শীতকালে গ্রীষ্মের ছোঁয়া! কথাটা বলে ইমিহি চোখ বন্ধ করে দেয়। এই এখন চোখ বন্ধ করলা কেন? মিহি মিটমিট করে তাকিয়ে বলল, আমার চোখ আমি বন্ধ করছি, আপনার কি ঘাটতারা মাইয়া? কথাটা বলে অভ্র কোলবালিশটা তুলে আবার মাঝখানে রাখল। মিহি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ল। 2 দিন ভালো করে ঘুরিমাতে পারেনি, তাই হয়তো বেশিক্ষণ জেগে থাকতে পারল না। সকালবেলা মিহি ঘুম থেকে উঠে অভ্রকে পাশে পেল না। মিহি ফ্রেশ হয়ে নিয়ে যেতেই দেখল অভ্র সোফায় বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। মিহি অভ্রের পাশে গিয়ে বসল। এতে অভ্রের কোনো ভ্রুক্ষেপ নেই, তাই মিহি হালকা করে হাতে হাত লাগিয়ে ধাক্কা দেয়। মিহি ধাক্কা দেওয়াতে অভ্র দূরে সরে বসে। মিহি আবার গিয়ে অভ্রের পাশে বসে। আবার ধাক্কা দিতেই অভ্র রাগী চোখ নিয়ে মিহির দিকে তাকায়। সমস্যা কি আপনার? এমা, এ কি হলো? রাতে না তুমি করে বললেন, এখন আবার আপনি? ভুল হয়ে গেছে, মাফ করবেন। এখন কাজ করতে দিন। এত সুন্দর একটা বউ পাশে রেখে আবার আপনার কাজ করতে ইচ্ছে করে নাকি? কে সুন্দর, আপনি? মিহি কপালে ভাঁজ ফেলে ওর দিল। কোনো সন্দেহ আছে? পুরোটাই সন্দেহ। কি আমার চেহারা বিড়াল দেয় পাহারা? কি বললেন এটা? অভ্র বিনাবাক্য নিজের রুমে চলে গেল। যা বললেন মনে রাখবেন, এই কথাটা সুদ তুলব একদিন না একদিন। আমি উঠে কিচেনে যেতেই দেখে চম্পা পরোটা বানাচ্ছে। খালা, আপনি সরুন, আমি পরোটা করে দিচ্ছি। এটাই শেষ, আর করতে হবে না। আর তুমি কিচেনে আসছো কেন? এটাই শেষ মানে? এই 2টা পরোটা দিয়ে কি হবে? আমি খাবো কি? তুমি জানো না, ছোট সাহেব তো নাস্তা করে চলে গেছে। তুমিও নাস্তা করে নেও। খুব ক্ষুধা পেয়েছে, রাতে ও কিছু খায়নি। গতকালকে সকালে খেয়েছিলাম, তাও অল্প। তাই আর কিছু না ভেবে নাস্তা করতে বসে পড়লাম। নাস্তা শেষ করে উপরে যেতেই দেখলাম অভ্র রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আমার চাকুরিটা কি আছে নাকি গেছে? যাবে মানে? কাজ না করে খালি বসে বসে খাওয়ার ধান্দা। ঠিক টাইমে অফিসে না গেলে প্রতিদিনের জন্য 100 টাকা করে কাটব। ধান্দা মানে কি? আমি অফিসে যাব তো। ওয়েট করেন, আমি রেডি হয়ে আসছি। এই যে, কান খুলে শুনে রাখুন। অফিসের কেউ যে বিয়ের ব্যাপারে না জানে। আমি নিঃশব্দে মাথা নাড়ালাম। মিনতির রুমে গিয়ে একটা শাড়ি বের করে পরে নিলাম। অভ্রের রুমে আসতেই দেখলাম অভ্র নাই। পার্সটা নিয়ে দ্রুত নিচে গেলাম, দেখালো নিচে ও গাড়ি নেই। তার মানে আমাকে না নিয়ে চলে গেছে। টাকাও তো দিয়ে যায় নাই, এখন কিভাবে অফিসে যাব? কিছুক্ষণ গেইটের সামনে দাঁড়িয়ে থাকলাম, হঠাৎ একটা রিকশা ডেকে উঠে পড়লাম। নিজের ফোন বের করে অভ্রকে মেসেজ করলাম, এক্ষুনি অফিসের গেইটের সামনে দাঁড়ান, আমি রিকশাতে আছি, ভাড়াটা মিটিয়ে দিয়ে যাবেন, নয়তো অফিসের সবাইকে বলে দিব আপনার আর আমার বিয়ের কথা। এটা বলে ফোন সাইলেন্ট করে রেখে দিল। অফিসের সামনে নামতেই দারোয়ান এসে ভাড়া মিটিয়ে দিয়ে গেল। আমি মিটমিট করে হাসতে হাসতে অফিসে ঢুকলাম। ঢুকেই নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। দুপুরে ব্রেক দেওয়ার সাথে সাথে আমি অভ্রের কেবিনে চলে গেলাম।
কেবিনে ঢুকেই দরজা বন্ধ করে দিল ম। এই কি হলো, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমার হাজবেন্ডের কাছে এসে দরজা বন্ধ করবে কিনা এটা আপনাকে জিজ্ঞেস করব। এটা অফিস, মনে রাখবেন। ক্ষুধা লাগছে, যদি খাইয়ে দেন ভালো, আর যদি না খাইয়ে দেন তাহলে সবাইকে ডেকে বলবো যে আমার শুভ কাজটা সেরে ফেলেছি। থ্রেট করছেন না? ভালোবাসা আদায় করার একটা ছোট্ট চেষ্টা মাত্র। এত ভালোবাসা আগে কোথায় ছিল? কষ্ট না করলে যেমন মানুষ সুখের মর্ম বুঝে না, ঠিক আপনার শূন্যতা ছাড়া আমি আপনার ভালোবাসা উপলব্ধি করতে পারিনি। সময় থাকতে সময়ের মর্যাদা দিতে শিখুন। আপনি থাকতে আপনার মর্যাদা দিতে পারিনি, তাই তো এখন কষ্ট পেতে হচ্ছে। এসব কথা না বলাটাই শ্রেয়। হে, ঠিক বলেছেন, খাবার অর্ডার করুন। আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না। তাহলে আমি বলি আসি, আমাদের গতকাল বিয়ে হয়েছে। বলেই আমি দরজা খুলতে যাব, ঠিক তখনই পিছু ডাকল। এই দাঁড়ান, আল্লাহ, যে আমাকে কি বিপদে ফেলেছি। বসুন এখানে, আমি খাবার অর্ডার করছি। এর মধ্যে অরু ম্যাম কেবিনে ঢুকল, আমাকে দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি এখানে কেন? থাকতে পারি না নাকি? না, তোমাকে তো স্যারের কেবিনে কম দেখি। এমনি স্যার ডেকেছে তাই এসেছি। অরু ম্যাম আমাকে আর কিনা বলল না, অভ্রের সাথে কথা বলে আর চোখে আর দিকে তাকিয়ে চলে গেল। অরু ম্যাম চলে যেতেই খাবার চলে আসে। কেবিনটা অনেকটা বড়, কর্নারে একটা টেবিল রাখা আছে। ছেলেটা খাবারটা দুটো প্লেটে সার্ভ করে চলে গেল। অভ্র এসে চেয়ার টেনে আমার পাশে বসে খাবারের একটা প্লেট নিয়ে আমাকে খাইয়ে দিতে থাকে। খুব বিরক্তি নিয়েই খাওয়াতে থাকে। তাও এই বিরক্তি মাঝে ও আমি ভালোবাসা খুঁজে পাই। হঠাৎ একটা টেক্সট আসলো। অভ্র ফোনের লক খুলে মেসেজ অপশনে গিয়ে টেক্সটটা দেখে ফোনটা টেবিলে উপর থাকতেই আমি ফোন নিয়ে নেই। ফোন নিতেই দেখলাম আমার আর অভ্রের একটা পিক ফোনের ওয়ালপেপারে দেওয়া। সেই অভ্রের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছি। ল্যাম্পপোস্টের আলোতে আমার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। এটা দেখে চোখের পানি আটকে রাখা সম্ভব হয়নি। অভ্রের দিকে তাকতেই দেখলাম অন্যদিকে ফিরে আছে। উঠে গিয়ে জড়িয়ে ধরলাম। আমার কেন জানি কান্না পাচ্ছে, আটকে রাখতে পারলে না। জোরে কেঁদে উঠলাম। অভ্র এক হাত আমার পিঠে ছোঁয়াতেই যেন আরো জোরে কান্না পাচ্ছে। অভ্র ও মনে হচ্ছে কান্না করছে। অভ্রের পানিগুলো আমার পিঠে পড়ছে। এই অবস্থায় জিজ্ঞেস করলাম, ভালোবাসেন তো, কষ্ট কেন দিন? এটা বলতেই অভ্র আমাকে ছেড়ে উঠে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, আমি কাউকে ভালোবাসি না। আমি ও প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, তাহলে কান্না করলে কেন? ওরের আশা করলে ও অভ্র কোনো ওর না দিয়ে কেবিন ত্যাগ করে। আমি চোখ মুছে টেবিলের খাবারগুলো সাইটে করে করতে লাগলাম। হঠাৎ কেবিনে অরু ম্যাম ঢুকল। ঢুকেই আমাকে প্রশ্ন করল, স্যারকে তুমি কি বলেছ? এভাবে কেবিন থেকে বের হয়ে গেল যে? এইটা স্যারকে গিয়ে জিজ্ঞেস করুন ম্যাম। বেশি সাহস দেখিয়ে ফেলছ না মিহি। তো সাহস দেখালে কি করবেন? তোমার চাকুরিটা আমি কেড়ে নিতে পারি তুমি মনে হয় জানো? আমি মুচকি হাসি দিয়ে কেবিন থেকে চলে আসলাম। নিজের ডেস্ক বসে ইচ্ছেমতো হাসতে লাগলাম। আমার জবটা নাকি কেড়ে নিবে। যাই হোক, অরু ম্যাম এমন করছে কেন তা তো আমার বোধগম্য হচ্ছে না। অফিস শেষ হওয়ার সাথে সাথে আমি গিয়ে অভ্রের গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। অভ্র আমাকে দেখেই জিজ্ঞেস করল, কি হলো, আপনি এখানে? সকালে আমাকে লেট হয়েছে বলে নিয়ে আসেননি, তাই এখন আমি আপনার আগে চলে আসলাম। এখন আমাকে গাড়ি ভেতরে না নিয়ে গেলে গাড়ির ছাদে বসে হলে ও আমি যাব। অভ্র আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে গাড়িতে বসল।
সাথে দরজা খুলে দিতে আমি গিয়ে বসলাম। বিকেলে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। অভ্র আমাকে ড্রপ করে কোথাও একটা গিয়েছে। রুমে এসেই ফোন হাতে নিলাম। কালকে থেকে মা অনেকবার কল করেছে কিন্তু আমি ধরতে পারিনি। আসসালামু আলাইকুম মা। কেমন আছিস মা? এতগুলো কল দিল কোথায় ছিলি ধরলি না যে? ফোন সাইলেন্ট ছিল মা দেখেনি। অভ্র বাবা কেমন আছে? হে মা ভালো। নিয়ম তো বিয়ের দ্বিতীয় দিন বাবার বাসায় আসতে হয়, তোর কি আসবি না? একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বললাম। যেভাবে বিয়ে হয়েছে কোনো নিয়মই তো মানা হয়নি, এই নিয়মটাও মানা হবে না মা। এভাবে বলিস না মা, সব ঠিক হয়ে যাবে। শুনো মিনতি আপু কল দিয়েছিল? না এখনো কল দেয়নি। কল দিল আমার আর অভ্রের বিয়ের কথাটা বলবা না। দেখা যাবে এই মেয়ে আমাদের বিয়ের কথাটা শুনলে আবার প্যাচ লাগানোর চেষ্টা করবে। অভ্রের রুমে আসার শব্দে আমি ফোন কেটে অভ্রের দিক তাকাতেই দেখলাম হাতে অনেকগুলো শপিং ব্যাগ। এভাবে ড্যাবড্যাব করে না তাকিয়ে কান খুলে শুনে রাখুন, কাল থেকে আর মানুষের শাড়ি পরে যেন অফিসে না যাওয়া হয়। ভাববা এত খেয়াল বউয়ের প্রতি। সব সময় বেশি বকে। শপিং ব্যাগগুলো বিছানার উপর রেখে বিনা শব্দে ওয়াশরুম ঢুকে যায়। আমি শপিং ব্যাগগুলো আলমারি রেখে বসে বসে ফোন টিপতেছি। কিছুক্ষণ পর অভ্র ওয়াশরুম থেকে টাওয়াল পরে বের হয়। এটা দেখি আমি জোরে চিৎকার করে বললাম, আপনি এভাবে রুমে ডুলেন কেন? আজব তো, কেন কি হয়েছ? জানেন না একটা মেয়ে রুমে বসে আছে, আপনার এভাবে আসাটা ঠিক হয়নি। এমন করছেন যেন আমি কাপড়ই পরি নাই। আমার রুমে আমি কিভাবে ঢুকবো এখন এটা আপনার কাছ থেকে জানতে হবে। আলমারি সামনে গিয়ে আমার দিকে রাগী লুকে তাকিয়ে বলল, ও পুরো আলমারিটা দখল করে রেখেছেন। আমার কাপড় না রাখলেই সুন্দর হতো। তাহলে আমার কাপড়গুলো রাখব কোথায়? জাহান্নামে রাখেন, এইটা আমার দেখার ব্যাপার না। ড্রেসগুলো যে এনে দিয়েছি এটাই অনেক। আমি কান্না করেছি নাকি ড্রেসের জন্য? ঘাটতারা মাইয়া। কথাটা বলে ল্যাপটপ নিয়ে বসে পড়ল কাজ করার জন্য। আমি সোফার বসে বসে আগের ন্যায় ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। বেশ কিছু পর মনে হলো অভ্র তো দুপুরে খাবার খায়নি। বাহিরে খেয়েছে বলে ও মনে হয় না। তাই নিচে গেলাম খাবার আনতে। চম্পা আমাকে দেখে দৌড়ে আসে। কি হয়েছে, কোনো কাজ করা লাগবো, আমাকে ডাকতে পারতা? না খালা, খাবারটা নিয়ে যেতে এসেছি। কার খাবার? ছোট সাহেবর নাকি? হে, ছোট সাহেবের খাবার তো আমি ওই যে প্লেটে বেড়ে রেখেছি, নিয়ে যাও তুমি। আমি মুখে হাসি টেনে খাবারের প্লেটটা হাতে নিয়ে উপরে চলে আসলাম। দরজা খোলার শব্দই অভ্র আমার দিকে তাকায়। খাবার খেয়ে নিন। খাবো না। আমি সামনে গিয়ে ল্যাপটপটা নিয়ে আসলাম। ল্যাপটপটা নিয়ে এসে সোফায় রাখলাম। অভ্র আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার ল্যাপটপ আনলেন কেন? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, ইচ্ছে হয়েছে তাই। ল্যাপটপ দেন। না দিব না। খাবার খেয়ে নিন দিব। অভ্র আমার হাত থেকে ল্যাপটপটা জোর করে নিয়ে গেল। এভাবার আমি আর দাঁড়িয়ে না থাকে খাবার প্লেটটা হাতে নিলাম। খাবার অভ্রের মুখের সামনে ধরতেই অভ্র আবার বলল, খাবো না। খাবার না খেলে কিন্তু চুমু খেতে হবে। কি নির্লজ্জ মেয়েরে! এটা বলেন, কি নির্লজ্জ বউরে! বলেই অভ্রের মুখে খাবার তুলে দিল অভ্র আর না করল না। অভ্র খাচ্ছে আর ল্যাপটপে কাজ করছে। আমি অভ্রের মুখের দিকে তাকিয়ে আছি। আর কতদিন এভাবে অভিমান করে থাকবে অভ্র? ভালোবাসা কেন লুকিয়ে রাখছ?
একবার জিজ্ঞেস করার প্রয়োজনীয় মনে করনি আমি কেন মিথ্যা বলেছিলাম। মনে মনে ভাবলাম যাই হক আজ অভ্রের সাথে সকল মান অভিমান মিটিয়ে নিব। অভ্র জানতে চাও না আমি ওই দিন মিথ্যা বলেছিলাম? যে মিথ্যা বলে সে সবসময়ই মিথ্যা বলে বিনা কারণে। কিন্তু আমারটা কারণ ছিল অভ্র। বানোয়াট কারণ শুনতে চাই না। আমি বলি তারপর যদি আপনার বানোয়াট মনে হয় তাহলে আমার কথা বিশ্বাস করার দরকার নেই। আচ্ছা আপনার কি একবারও মনে হয়নি মিনতি আপুর বৌভাতের দিন আমি হঠাৎ কেন চেঞ্জ হয়ে গেলাম? হঠাৎ কেন আপনার থেকে দূরে সরে আসার চেষ্টা করেছিলাম? আপনার একবারও প্রশ্ন জাগেনি হঠাৎ আমি কেন এমন করছি? আপনি ইচ্ছে করে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছেন, এসব প্রশ্ন কেন জাগবে? তাও যখন আপনি নতুন করে নাটক সাজাতে চাচ্ছেন, সাজান। শুনি বলুন। সত্য কথাটা শুনতে তেতো হলেও কিন্তু সত্য। ওই দিন আপনার মা আমাকে আপনার থেকে দূরে থাকতে বলেছে। এটাও ও বলেছে আপনার থেকে দূরে না সরলে আমার বোনের ডিভোর্স করে দিবে। কথাটা বলার সাথে সাথে অভ্র সজোরে থাপ্পড় মারে। গালে হাত দিয়ে বেডে বসে পড়লাম, দুচোখ দিয়ে অনবরত পানি পড়ছে। কান্না করতে করতে বললাম, আরও 100 থাপ্পড় দিল ও কি সত্যিটা মিথ্যে হয়ে যাবে না? ইভেন কলেজে ওই দিন প্রিন্সিপালের সামনে ও আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছিল আপনার মা। মিহি ভালোবাসি বলে যা নয় তাই কিন্তু বলতে পারো না। যেটা ইচ্ছা এইটা দিয়ে নাটক সাজাও কিন্তু আমার মাকে এর মধ্যে টানবে না। আমার মা সব জানে এই ব্যাপারে। ওই দিন বিয়ের আসর থেকে রক্তিমকে পুলিশ অ্যারেস্ট করার পর অন্য কাউকে কি মা বলতে পারত না আমাকে বিয়ে করার কথা? ভেবে দেখুন তো আপনাকেই কেন বলেছে? অভ্র আর কেন কথা বলল না? ল্যাপটপটা এক প্রকার ছুঁড়ে মেরে রুম থেকে বের হয়ে যায়। অভ্রের অবিশ্বাস করাটা স্বাভাবিক, কারণ অভ্রের সব বিশ্বাস আমি আরও কবছর আগেই ভেঙে দিয়েছি। যে বিশ্বাস একবার ভাঙ্গে তা কি আর জোড়া লাগানো সম্ভব? কিছু ঘোলাটে মিথ্যের জন্য জীবনের মোড় ঘুরে গিয়েছিল। যদি সত্যি ভালোবাসো অভ্র তাহলে তুমি আমার কথা বিশ্বাস করবে। বেশিক্ষণ পর অভ্র রুমে ঢুকতেই দেখে মিহি বেডের এক সাইডে গুটিসুটি মেরে শুয়ে আছে। কাছে গিয়ে বসতেই মুখে দিকে চোখ পড়ল, ফর্সা গালে হাতের আঙুলে দাগটা স্পষ্ট হয়ে আছে। অভ্র কখনো ভাবেনি এভাবে মিহি গায়ে হাত তুলবে। অভ্র আর বসে না থেকে একটা ওষুধের বাক্স নিয়ে আসে। সাইড টেবিলে বাক্সটা রেখে মিহি পাশে গিয়ে আবার বসে। মিহির মাথাটা কোলে নিয়ে ব্যথা পাওয়ার স্থানে আলতো করে চুমু খায়। ঔষধটা লাগাতেই মিহি ঘুমের মধ্যেই অভ্রের হাতটা টেনে জড়িয়ে ধরে। অভ্র মুচকি হাসি দিয়ে মিহির দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকে। মনে হচ্ছে হাত পা কেউ বেঁধে রেখেছে। দম আটকে আসছে। এসব অস্থিরতা নিয়ে চোখ খুলতেই দেখলাম অভ্র আমকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছি। আমি বিন্দু পরিমাণ নড়তে পারছি না। এখন আমার কি করা উচিত তা বুঝতেছি না। কোনো উপায় না পেয়ে কোনোরকম অভ্রের কানের কাছে গিয়ে জোরে চিৎকার দিল, ম উফ টিয়াপাখি প্লিজ এত ডিস্টার্ব করো না। হঠাৎ এত পরিবর্তন আমাকে রীতিমতো অবাকের চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। এটা কি সত্যিই আমার প্রতি ভালোবাসা নাকি অন্য কিছু? ঝড়ের আগে পরিবেশ শান্তিই থাকে। আল্লাহই জানে আমার জন্য কি অপেক্ষা করছে। এভাবে ধরে আছেন কেন? আমার বউকে আমি ধরেছি, তোমার কি? আমাকে কপি করছেন? না। আজকে কি অফিসে যাবেন না? তুমি জানো। আমি জানি মানে? কিছু না, ঘুমাও তুমি। এই সরুন তো, উঠতে হবে। বলেই ধাক্কা দিয়ে উঠে বসলাম। একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। অলরেডি 9টা বেজে গেছে, হাতে টাইম নেই, দ্রুত রেডি হতে হবে।
ওয়াশরুম থেকে বের হতেই আমার চোখ দুটো বের হয়ে যাওয়ার উপক্রম। এটা কি অভ্র আমার জন্য নাস্তা নিয়ে রেডি? আমি বের হতেই এক টুকরো পরোটা মুখে পুরে দিল। রেডি হও আস্তে আস্তে। কটা বাজে দেখেছেন আপনি? তোমার জামাইয়ের অফিস এত তাড়া কিসের? সময়ের কাজ সময় মতো করতে শিখুন। অভ্র আমার কাছে এসে কোমর জড়িয়ে ধরে বলল, পালাচ্ছ মনে হচ্ছে। কখন? পালাচ্ছ না তো? না। হে খালা, আসছি। বোকা বানিয়ে লাভ নেই, খালা ডাকেনি তোমাকে। প্লিজ রেডি হন, অফিসে যেতে লেট হবে অনেক। আপনি লেট করলে স্টাফরাও লেট করবে। অভ্র আমাকে ছেড়ে রেডি হয়ে নিল। দুজন একসাথে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্য। হঠাৎ মনে একটা প্রশ্ন আসতেই জিজ্ঞেস করলাম, একসাথে যাচ্ছি, কেউ জিজ্ঞেস করলে কি বলবেন? বউকে কি একা ছেড়ে চলে আসব নাকি? ওহ তাই নাকি, গতকাল একা ছেড়ে চলে আসছিলেন যখন। কালকে তো অভিমান ছিল, তাও তোমার জন্য রিকশা ঠিক করে এসেছিলাম। না হয় তুমি কালকে রিকশাই পেতে না। তোমার দিকল সব থেকে বেশি খেয়াল আমার। শুধু একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, যার কারণে আমার দুজনই কষ্ট পেয়েছি। কথাটা শেষ করতেই অফিসের সামনে এসে গাড়িটা থামল। গাড়ি থেকে বের হয়ে দুজনেই অফিসে ঢুকলাম। অভ্র কেবিনে ঢুকেই আমাকে ডাকল। কি হলো, এসেই ডাকছেন কেন? এমনি ইচ্ছে হয়েছে, আমার বউকে আমি ডাকি, এতে তোমার কি? আমাকে কপি করা বন্ধ করুন। এটা বলেই চলে যেতে লাগলাম। আরে যাচ্ছ কোথায়? নিজের ডেস্কে যাচ্ছি। এখন থেকে আমার কেবিনে বসে কাজ করবে। আপনার কেবিনে বসে কাজ করলে সবাই কি ভাববে? সেটা তোমার না ভাবলেও চলবে। কিন্তু আর একটা কথাও শুনতে চাই না, টিয়া পাখি। কথাটা বলেই একটা ফ্লাইং কিস দিল। আমি কেবিন থেকে বের হতেই অরু ম্যাম আমাকে এক প্রকার টেনে হিজড়ে নিজরে কেবিনে নিয়ে গেল। বলেছিলাম বা তুই স্যারের সাথে এত মিশবি না, দেখ এখন আমি তোর কি অবস্থা করি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছি। হেসে হেসে জিজ্ঞেস করলাম, এই যে আপনার কেবিনে বসলাম, এখন কি করবেন করুন। এত বেয়াদব মেয়ে আমার জীবনে কখনো দেখিনি। ও তাই, ভালো করে দেখে নিন। তোর লজ্জা করে না, সামান্য একটা স্টাফ হয়ে স্যারের দিকে হাত বাড়াস? হাত বাড়ায়নি, শুধু হাত দিয়ে স্যারকে ধরেছি। ও এটা শোনার সাথে সাথে অরু ম্যাম কেবিন থেকে বের হয়ে যায়। আমি বসে বসে হাসছি। কিছুক্ষণ পর ল্যান্ডফোনে কল আসলো, এক্ষুনি অভ্রের কেবিনে যাওয়ার জন্য। কেবিনে বিনা অনুমতিতেই ঢুকলাম। আমি ঢুকার সাথে সাথে অরু ম্যাম বলতে শুরু করল, দেখুন স্যার কতটা বেয়াদব, আপনার রুমে অনুমতি পর্যন্ত নিয়ে আসে না, এরপর ও কি এই মেয়েকে আপনি অফিসে রাখবে? কি বেয়াদব করেছে মিহি? আপনার সামনেই তো করল, তাও দেখলেন না? আমি বলেছি মিহি বিনা অনুমতিতেই আমার কেবিনে ঢুকার জন্য। অরু মাথা নিচু করে বলল, সরি স্যার। অভ্র এবার আমার দিকে তাকায়, তাকিয়ে ইশারায় চুমু দেখায়। আমাকে জিজ্ঞেস করে, তুমি নাকি বাজে ব্যবহার করেছ অরুর সাথে? আমি হাসি আটকিয়ে রেখে ওর দিল ম। আমি বাজে ব্যবহার করেছি এটা বলেছে, কিন্তু কি বাজে ব্যবহার করলাম তা বলেনি। অভ্র অরুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এখন বলুন আপনার সাথে কি বাজে ব্যবহার করেছে? অরু চুপ করে আছে, কিছু বলছে না। অভ্র কয়েকবার জিজ্ঞেস করার পর ও কোনো ওর না দেওয়াতে রেগে গিয়ে বলল, আর কখনো যদি মিহির নামে কোনো কমপ্লেন করতে আসেন, তাহলে আপনার জবটা থাকবে না। গেট আউট। আর এক মুহূর্তের জন্য ও অরু দাঁড়ায়নি, হনহন করে কেবিন থেকে বের হয়ে যায়।
অরু বের হতেই অভ্র আমার হাত ধরে টেনে নিয়ে কোলের উপর বসায়। এক হাত দিয়ে কোমর বরাবর জড়িয়ে ধরে, জিজ্ঞেস করে, কি হয়েছে টিয়া পাখি? কিছু না। আবার কি লুকাচ্ছ? কিছু না বললাম তো। ছাড়ুন, আমার প্রয়োজনীয় জিনিসগুলো এই কেবিনে নিয়ে আসি। উহু, তোমার আনতে হবে না, আমি কৌকে দিয়ে আনিয়ে নিব। কেউ চলে আসবে। আসুক। তোমার এত ভয় কিসের? হঠাৎ অভ্রের ফোন আসায় অভ্র কথা বলতে ব্যস্ত হয়ে গেল, এই সুযোগ চলে আসলাম। অফিস শেষে দুজনই বাসায় ফিরে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ মায়ের কথা মনে পড়তেই অভ্রকে বললাম, এই শুনছেন? বলো। চলেন না মায়ের বাসায় যাই। কিছুক্ষণ ভেবে বলল, যেতে পারি, কিন্তু একটা শর্তে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি শর্ত? আমাকে তুমি করে বলতে হবে। আপনি ডাকটাই অনেক সুন্দর। তাহলে যাব না। প্লিজ অভ্র। তাহলে বলো, তুমি আমাকে নিয়ে যাও। আপনি আমাকে নিয়ে যান। যাব না। আচ্ছা, তুমি আমাকে নিয়ে যাও। এবার খুশি তো? হুম, লাভ ইউ মাই টিয়া পাখি। যাও, রেডি হয়ে নেও। এখন থেকে আপনি করে বললে তোমাকে কিন্তু নিয়ে যাব না। আমি মুখটা বাঁকিয়ে রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে আসতেই দেখি অভ্র হোয়াইট কালার একটা পাঞ্জাবি পরেছে। আমি মেরুন কালারের একটা শাড়ি পরেছি। অভ্র আয়নায় আমাকে দেখে বলল, তুমিও হোয়াইট কালারের শাড়ি পরতে পারতা বউ। তাহলে দুজন ড্রেসই ম্যাচিং হয়ে যেত। অন্য একদিন দুজন ম্যাচিং করে ড্রেস পরব। আজকে না, এখন চলেন। তুমি করে না বললে যাব না। রাগ নিয়ে বললাম, আচ্ছা তুমি ওয়েট করো একটু। তুমি তো মেয়ে মানুষ থেকেও বেশি টাইম নিয়েও দেখছি রেডি হতে। প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, একটু তো টাইম নিবই। আগে কখনো যাওনি মনে হচ্ছে। গিয়েছিলাম, বাট মেয়ের জামাই হয়ে তো এই প্রথমবার যাচ্ছি। আমি আর কিছু বললাম না, চুপচাপ সোফায় বসে বসে অভ্রের কাণ্ড দেখছি। চলো, রেডি হওয়া শেষ। কথাটা বলতেই আমি উঠে দাঁড়ালাম। আচমকা আমাকে কোলে তুলে নিল। আরে আজব তো, কি করছো? হাঁটতে হবে না, শাড়িতে পা আটকে পড়ে যাবা। কি সব বলো হে? আমি কি বাচ্চা নাকি যে শাড়িতে পা লাগলে পড়ে যাব? আমি কি আর কখনো শাড়ি পরিনি নাকি? আগে কি করেছো জানি না, আমার ইচ্ছে হয়েছে কোলে করে গাড়ি অবধি নিব, সো এটাই ফাইনাল, তুমি আমার কোলে উঠেই গাড়িতে বসছ। আরে কি করছো বলো তো, নিচে কাজের লোক আছে। ওরা দেখলে কি মনে করবে? আমি কি অন্যের বউ কোলে নিয়েছি নাকি নিজের বউ কোলে নিয়েছি, দেখলে দেখুক। তুমি একটা নির্লজ্জ, কিন্তু আমি তো না। এই জন্য তোমাকেও নির্লজ্জ বানানোর মিশনে নেমেছি। আমার সাথে কথা বলতে বলতে গাড়ির সামনে চলে এলো। কপালে আলতো করে চুমু খেয়ে গাড়িতে বসতে বলল। আমি মুচকি হেসে গাড়িতে বসলাম। ড্রাইভ করছে আর আমার সাথে গল্প করছে। আমাদের বাসার সামনে যে গাড়ির হর্ন দিতে ইমা দৌড়ে আসে। আমাকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করে। আমার পিচ্ছি কাজিনগুলো বরণ ঢালা সাজিয়ে নিয়ে আসে। বরণ করা শেষে রুমে ঢুকলাম। সবার সাথে কৌশল বিনিময় করে নিজের রুমে ঢুকলাম। কজিনগুলো খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে। আমাকে ঢুকতে দিয়ে অভ্রকে আটকে রেখেছে টাকা নেওয়ার জন্য। ভাইয়া টাকা দেন, না হয় রুমে ঢুকতে দিব না, খুব কষ্ট করে ফুল এনে রুম সাজিয়েছি। আমার বউ আগে আমার বুকে ফিরিয়ে দেও, তারপর টাকা খুঁজবা। আপনি আগে আমাদেরকে টাকা দেন, আপনার বউ ও আপনাকে দিয়ে দিব। তোমরা তো কিডন্যাপার, আমার বউ নিয়ে বিনিময়ে টাকা খুঁজছ। ওদেরকে কথা দিয়ে ভুলিয়ে এক ধাক্কা দিয়ে অভ্র রুমে ঢুকে
ফুল দিয়ে সাজানো বেডের উপর শুয়ে পড়ল। এটা কি করলা? আমি কথাটা বলতেই আমাকে টান দিয়ে অভ্রের উপরে ফেলে দেয়। আমার কাজিনগুলো এই দৃশ্য দেখে দৌড়ে পালায়। সকালের সোনালি রোদ চোখে পড়তেই বালিশ দিয়ে মুখ ডেকে নিল মিহি। অভ্র একদৃষ্টিতে তাকিয়েছিল প্রেয়সী দিকে। অভ্র বিরক্ত হয়ে বালিশটা সরায় ফেলতেই মিহি লজ্জায় চাদর দিয়ে মুখ ঢাকে। কালকে রাতের কথা মনে পড়তে আরও লজ্জা লাগে। তাদের জীবনের শ্রেষ্ঠ রাত ছিল এটা, দুজন দুজনকে আপন করে নিয়েছে। অভ্র ব্যাপারটা বুঝতে পেরে বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দরজার বাহির থেকে ডাক পড়ল, ভাইয়া আপনাকে খালামনি ডাকছে। কণ্ঠটা শুনে বুঝল মিনির কোনো কাজিন এটা। অভ্র দরজা খুলতে যাবে ঠিক তখনই দেখল দরজা বাহির থেকে নল করা। কি ব্যাপার, লক করল কে? দরজার ওপাশ থেকে শব্দ আসল, এতগুলো শ্যালিকার কথা আপনি ভুলে গেল? ও কালকে রাতে আমাদেরকে ধোঁকা দেওয়ার কথা আমরা ভুলিনি। হয়তো টাকা দিন, নয়তো রুমের ভেতরে বসে থাকুন। এটা ও মনে রাখবেন খালামনি আপনাকে ডেকেছে। দরজা না খুললে কি করে দিব? নো চালাকি। চালাকি কই করলাম? কালকে রাতের কথা কেউ ভুলে যায়নি। আচ্ছা দরজা খোল, টাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। জানালা খুলে টাকাগুলো দিন, তাহলে এই দরজা খোলা হবে। অভ্র আর উপায় না পেয়ে জানালা দিয়ে টাকা দিল, আর দরজাও খুলে দিল। অভ্র এই পিচ্ছিগুলোর জন্য টাকা রেখেছিল ঠিকই, কিন্তু একটু মজা করার জন্য টাকাটা রাতে দেয়নি। মিহির মায়ের রুমের দরজায় দাঁড়িয়ে বলল, আসবো মা? আরে অভ্র বাবা আসো। কেমন আছেন মা? আপনি কর অসুস্থ? না বাবা, তেমন কিছু না। মিহির বাবা মারা যাওয়ার পর থেকেই আমার শরীরের অবনতি হচ্ছে। যাই হোক, আমার মেয়েটাকে আমি ভালো মানুষের কাছে তুলে দিতে পেরেছি, এখন আমি মরে ও শান্তি পাব। কি বলেন মা এসব? ওই দিন যদি আমি ঠিক সময় না পৌঁছাতে পারতাম তাহলে হয়তো আজও তোমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকত। ফ্ল্যাশব্যাক। মিহির এসব কথা আর সহ্য করার মতো না। নিজের মায়ের বিরুদ্ধে এসব কথা শুনতে কারোই ভালো লাগবে না। রুম থেকে বের হতেই অভ্র মিহির মাকে দেখতে পায়। আপনি? চলো বাবা, নিচে গিয়ে কথা হবে। নিজেকে স্বাভাবিক রেখে অভ্র ওর দিল। কিসের কথা? মিহির সাথে দেখা করে নিন। না বাবা, আসছিলাম আমার মেয়েটার সাথে দেখা করতে, কিন্তু এসে এমন পরিস্থিতি দেখতে হবে তা বুঝতে পারিনি। তাহলে সব শুনেছেন আপনি? এভাবার ভাবুন তো আপনার মেয়েটা কত নিচে নামতে পারে। শেষ পর্যন্ত আমার মাকে নিয়ে এসব বলল। নিচে চলো বাবা, তোমার সাথে আমি কথা বলবো। অভ্র আর কোনো কথা না বলে নিচে গেল। শুনো বাবা, মিহি যা বলেছে সবই সত্যি। তোমার কষ্ট লাগলেও এটা সত্যি যে তোমার মা মিহিকে পিছন করত না। চাইতো তোমাকে অন্য কাউকে বিয়ে করাতে, যার কারণ এসব ঘটনা ঘটল। মিহির মা একে একে সব ঘটনা খুলে বলল। সব কিছু শুনে অভ্র বলল, মা এগুলো আপনি আগে বলেননি কেন? বাবা, কি করে বলতাম? আমার আরেকটা মেয়ে যে তোমাদের বাড়িতে আছে। তোমার মা বলেছে যদি তোমার কানে টু শব্দটিও যায় তাহলে মিনতি এ বাড়িতে থাকতে পারবে না। যার কারণে আমি চুপ ছিলাম। কিন্তু এখন তো সময় হয়েছে বলার। আর চুপ করে থাকাটা আমার বোধহয় ঠিক হবে না। তুমি আমার মেয়েটার সাথে আর খারাপ ব্যবহার করো না বাবা। এটা বলে মিহি মা কান্না করে দিল। অভ্রেরও খুব খারাপ লাগল। নিজের অজান্তেই মিহিকে অনেকটা কষ্ট দিয়েছে, এবার ভালোবাসা দিয়ে সব কষ্ট ভুলিয়ে দিতে হবে। বাবা শুনো, আমি যে এসেছি আর তোমাকে এসব কথা বলেছি তা কখনো মিহিকে বলবে না। এটা বলে মিহির মা ওইদিন চলে আসে। চোখ মুছে বাস্তবে ফিরল মিহি মা। অভ্র চলে গেল নাস্তা করে, তো এখন চলে যাবে।
বাড়িটা আবার ফাঁকা হয়ে যাবে। অভ্র রুমে ঢুকতেই দেখল মিহি আগের ন্যায় চাদর দিয়ে মুখ ডেকে শুয়ে আছে। এটা অভ্র পাঁচকল করে চাদর সহ ওয়াশের নিয়ে পানি ঢেলে দিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে চলে আসল। এই দরজা খুলো। অভ্র কোনো ওড় দিল না। তাই আবার ডাকলাম, দরজা খুলো। এবার ও কোনো ওড় দিল না। আবার বললাম, দরজা খুলো। এবার ও অভ্র কোনো শব্দ করল না। এবার আমি জোরে চিৎকার দিয়ে বললাম, গোসল সেরে চাদর পরে বের হব নাকি? আমার ড্রেস দিয়ে যাও। অভ্র উঠে গিয়ে ড্রেস হতে নিল। দরজা খুলে দিয়ে ড্রেস দিতে যাবে ঠিক তখনই টান দিয়ে ভেতরে নিয়ে গিয়ে আমি ও মাথায় পানি ঢেলে দিল ম। অভ্র রাগী মোড় নিয়ে বলল, কি করলে এটা? আমি মাত্র গোসল করলাম। এতক্ষণ ডাকার পর ও কোনো রেসপন্স করনো কেন? এই জন্য ভিজিয়ে দিবে নাকি? প্রতিশোধ নিলাম। অভ্র টান দিয়ে নিজের সাথে আমাকে একবারে মিশিয়ে নিয়ে বলল, প্রতিশোধ কিন্তু আমিও নিতে পারি। অফিস লেট হয়ে যাবে তাই ছাড়া পেলে। অভ্র ওয়াশরুম থেকে বের হয়ে কাপড় চেঞ্জ করে নিল। আমিও ফ্রেশ হয়ে বের হলাম। দ্রুত রেডি হয়ে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা শেষ করে দুজন অফিসের উদ্দেশ্য রওনা দিল ম। অফিসের সামনে এসে অভ্র আমাকে নামিয়ে গাড়ি পার্ক করতে গেল। ঠিক তখনই দুইটা মেয়ে আমার অপোজিটে দাঁড়িয়ে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল, আমাদের স্যার তো কোনো মেয়ের দিকে চোখ ফিরে ও তাকাতো না, হঠাৎ এই মেয়ের সাথে এত মেশছে যে। অরু ম্যাম কি এসব দেখে না নাকি? কেউ স্যারের সাথে বেশি কথা বললে ও তো ওই মেয়ের চাকরি নট করে দিত, এখন কি এসব দেখে না নাকি? আরে কিছু মেয়ে আছে দেখবি গায়ে পড়ে থাকে সব সময়, এই মেয়েটাও এমনই। ভালো মেয়ে হলে কি আর একটা ছেলের সাথে এভাবে দিন কাটায়? কে জানে রাতও কাটায় নাকি? চরিত্র ঠিক আছে বলে তো মনে হয় না। কথাগুলো শুনে আর সহ্য হল না। সাথে সাথে গিয়ে মেয়েটাকে সজোরে কয়েকটা থাপ্পড় মারলাম। অভ্র দূর থেকে দেখে দৌড়ে আসে। মিহি কি হয়েছে, এমন করছো কেন? আমি আর কান্না আটকিয়ে রাখতে পারলাম না। কান্না করতে করতে সবগুলো কথা অভ্রকে বললাম। কথাগুলো শোনার পর অভ্রের চোখগুলো লাল হয়ে গেছে। সাথে সাথে অফিসের সব স্টাফ ডেকে একসাথে করল। সবাইকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আপনাদের লিমিট ক্রস করবেন না। আমার পাশে যাকে দেখছেন মিহি, উনি আমার বিবাহিতা স্ত্রী। আশা রাখি আজ থেকে কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না। এটুকু বলে অভ্র মিহিকে নিয়ে বেরিয়ে আসল। বিয়ের আজ 2 মাস পূর্ণ হল, রাত প্রায় 10:30 বাজে। অভ্রের বুকের উপর গুটিসুটি হয়ে শুয়ে আছে মিহি। অভ্র মাথায় বিলি কেটে দিচ্ছে আর ভাবছে, এই 2 মাস জীবনের সবচেয়ে ভালো কেটেছে, সারা জীবন যদি এমন কাটত। চোখ বন্ধ করে নিজে ও ঘুমানোর চেষ্টা করল। হঠাৎ দরজা খোলার শব্দে সামনে তাকাতেই মা বলে জোরে ডাকে। জোরে শব্দ শুনে মিহি জেগে যায়। চোখ মেলতেই রেহনুমা আহমেদকে সামনে দেখতে পেল। রেহনুমাকে দেখে মিহি একটু ভয় পায় না, চুপচাপ বসে আছে। অভ্র, এই মেয়ে এইখানে কেন? এই মেয়ে না মা, বলো বৌমা। অবাক হয়ে রেহনুমা আহমেদ বলল, একবার ও আমাকে বলার প্রয়োজন মনে করলি না? এই মেয়ে তোমাকে এত ভয় দেখালাম তাও তুমি বিয়েটা করলেই। মা দেখো, আমরা যেহেতু সুখে আছি এখানে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তুই সুখে আছিস বাবা? দেখে মনে হচ্ছে না মা। আমার ইচ্ছে ছিল 2টা ছেলেকে ভিন্ন ভিন্ন জায়গায় বিয়ে করাবো। এতে আমার আত্মীয় বাড়বে। এই জন্য তুমি আমাদের আলাদা করতে চেয়েছিলে। তোমার এই ঠুকনো ইচ্ছে কাছে আমাদের সুখটা হেরে যেত মা। সকল মান অভিমান ভুলে কি মা আমরা ভালো থাকতে পারি না?
তুই ভালো থাকলে আমি সব পারব। রেহনুমা আহমেদ চোখ মুছতে মুছতে রুম ত্যাগ করল। আমি অভ্রের দিকে তাকিয়ে বললাম, না বলে চলে আসলো হঠাৎ? হয়তো আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। নিচে চলো, তোমার বোন ও এসেছে মনে হয়। এই রকম বোনের আমার কোনো প্রয়োজন নেই। নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝে না। মা কত কান্না করে তাও 1 মিনিট কথা বলার সুযোগ হয় নাই এই মেয়েটার। হয়েছে বাদ দেও, কোলে করে নিব না এমনি আসবা। সিরিয়াস মুডও ও তোমার এত প্রেম কোথা থেকে আসে? বলেই উঠে নিচে গেলাম। নিচে যেতেই দেখলাম আমার বোন আর অভ্রের মা দুজনই খুব গুরুত্বপূর্ণ আলোচনা মগ্ন। আমাকে দেখেই মিনতি আমার দিকে আসলো, রাগী চোখে তাকিয়ে কিছু বলতে যাবে তখনই অভ্র বলে উঠল, এখন আপনার বোনটা পড়ে আমার বউটা আগে। আপনার যা হয় বুঝে শুনে কথা বলবেন। অভ্র, চেঁচিয়ে লাভ নেই, স্বার্থপর বোন আমার নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমার কথাটা শোনার পর আমার দিকে তাকিয়ে বলল, সরি বোন, আমাকে মাফ করে দে প্লিজ, আমি এতদিন বুঝিনি তুই আমার জন্য তোর ভালোবাসার মানুষের থেকে দূরে চলে যেতে চেয়েছিস। অথচ আমি নানা অজুহাতে তোদের সাথে কথাটা পর্যন্ত বলিনি। মিনতির এমন কাণ্ডে আমি অভ্র দুজনই বিস্মিত হলাম। এটা তো কাম্য ছিল না। বোন তুই আমাকে মাফ করে দিস, আমি মায়ের সাথে দেখা করে আসি। আরে এত রাতে তুই একা কোথায় যাবে? কিছু হবে না, তীব্রকে নিয়ে যাব। এটুকু বলেই মিনতি তীব্র ভাইয়াকে নিয়ে চলে গেল। সোফায় চোখ পড়তেই দেখলাম মা চুপ করে নিচের দিকে তাকিয়ে বসে আছে। অভ্র ইশারায় আমাকে মায়ের সামনে যেতে বলল। আমিও গেলাম। মায়ের পাশে বসে বললাম, মা আপনি বললে কিন্তু আমি অভ্রকে ছেড়ে চলে যাব। শুধু একবার মুখ ফুটে বলুন। এটা বলার পর মা কোনো কথা বলল না। তাই আমি আবার বললাম, মা আমি চলে যাব। শুধু আপনি বলেন। প্রত্যেকটা মাই সন্তানের ভালো চায়, আপনি চান। তাই আপনি বললেই আমি চলে যাব। এবার ও কোনো কথা বলল না। থাক মা, বুঝলাম আপনার কিছু বলতে হবে না। চুপ করে থাকা সম্মতির লক্ষণ। আমি চলে যাব। এটা বলে উঠার সাথে সাথে বললেন, তোমার সাথে আমি যা করেছি তারপর কোনো মুখে কথা বলবো বলো? মা আমি সব ভুলে গিয়েছি। আপনিও ভুলে গিয়ে আমাকে মেনে নিন। মা আমাকল জড়িয়ল ধরে কান্না করে দিল। দূর থেকে তাকিয়ে দেখলাম অভ্রের চোখে ও পানি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসতেই দেখি মা আর মিনতি আপু খাবার বানাচ্ছে। অবশ্য অলরেডি 10টার মতো বাজে। আজকে অফিসে যাব না, অভ্র অনেকক্ষণ আগেই চলে গেছে। আমি কিচেনে ঢুকতেই মিনতি আর মা চিল্লিয়ে উঠল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো? কিচেনে ঢুকছিস কেন? হেল্প করব তোমাদের সাথে। আজকে আমরা দুজন রান্না করব, তুই খাবি। কেন? তোমরা কালকে মাত্র এসেছো, রেস্ট করো না, সোফায় গিয়ে বসে বসে রান্নার স্মেল নে। আপু আমি রান্না করতে পারি। কিচেনে তো ঢুকিস না, চম্পার কাছ থেকে সবকিছু শুনেছি। চম্মার দিকে তাকাতেই দেখলাম 36টা দাঁত বের করে খিলখিল করে হাসছে। আমি আর কি করব, সোফায় গিয়ে বসে বসে টিভি দেখতে লাগলাম। রান্না শেষ হওয়ার সাথে সাথে অভ্র বাসা চলে আসে। আমি খাবার টেবিলে বসতেই আমার পাশে অভ্র বসল। কি ব্যাপার, আজকে এত দ্রুত চলে আসলা? বউ ছাড়া ভাল লাগে না? ঢং। মায়ের রান্না মিস করা যাব না। খেয়ে নেও। সবাই একসাথে খেতে বসলাম। অনেক হুল্লোড়েরে আমাদের দিন কাটতে লাগল। মনটা খুব ভালো লাগছে। এভাবেই আল্লাহ সারাটা জীবন আমাদের পরিবারকে সুখে রাখুক।
সকালবেলা 8টা বাজে আমি উঠেছি, অনেকক্ষণ হলো অভ্র যেভাবে জড়িয়ে ধরে আছে। নিজেকে ছাড়ানো বৃথা চেষ্টা করতেছি। অভ্র, প্লিজ ডেকো না, আর একটু ঘুমাবো। তুমি ঘুমাও, আমাকে যেতে দেও। সবার জন্য নাস্তা বানাতে হবে তো। সে চম্পা বানিয়ে নিবে। আরে আজব তো, তোমার সমস্যা কি? আমার সমস্যা তুমি, আবার সমাধানও তুমি। এসব প্রেম আলাপ বাদ দিয়ে একটা কথা বলো তো, ওই দিন যদি আমি সত্যি চলে যেতাম তাহলে তুমি কি আরেকটা বিয়ে করতে? তুমি ছাড়া কারো কথা কখনো ভাবিনি আর ভাববও না। আর তোমাকে ছাড়া এক মুহূর্তেও থাকতে পারি না। ভালোবাসা তুমি আমার, হৃদস্পন্দন তুমি আমার, আসক্তি তুমি আমার, তাই তো আমি তোমাতে আসক্ত। কথাটা বলে আলতো করে ওষ্ঠদয় কপালে স্পর্শ করল। সমাপ্ত।